সন্ধ্যা তখনও মিলায়নি। আকাশ মেঘশূন্য, পরিষ্কার। হঠাৎ কি যেন হয়ে গেল। প্রথমে কয়েকবার কামান দাগার মতো গুম গুম শব্দ, তারপর কাক ডাকতে শুরু করল। গাছের সব পাখি একসঙ্গে আকাশে উড়ে গেল। এর প্রায় সঙ্গে সঙ্গেই প্রচন্ড ঝড় বয়ে গেল বিরাটনগর গ্রামের উপর দিয়ে। ঝড়ের স্থায়িত্ব 2-3 মিনিট, এর মধ্যেই গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেল। প্রকৃতি নানান রকম খেলা খেলে সে বিরাটনগর নিয়ে মজার কোনো খেলা খেলল। এই খেলার উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো না, বিস্মিত করা। যে কারণে কালী মন্দিরের সঙ্গে লাগোয়া 500 বছরের পুরনো বটগাছ উড়িয়ে নিয়ে চলে গেল, অথচ তার পাশেই রইসুদ্দিনের ঘরের চালা স্পর্শও করল না। রইসুদ্দিন উঠোনে ধান সিদ্ধ দিচ্ছিল। সে চোখ বড় বড় করে দেখল তার মাথার উপর দিয়ে আলিশান একটা বটগাছ উড়ে যাচ্ছে। গাছ না, যেন পাখি শান্ত ভঙ্গিতে উঠছে। গ্রামের একটা মানুষও মারা পড়ল না, কিন্তু শত শত পাখি মারা পড়ল। বিরাটনগরের সব কটা পুকুরের মাছ একসঙ্গে ভেসে উঠল। মরে ভেসে ওঠা না, জীবিত অবস্থায় ভেসে ওঠা। যেন দেখতে এসেছে ঘটনা কি। ঝড় থেমে যাবার পরও সেই সব মাছ ডুবল না, ভেসেই রইল। প্রকৃতির এই খেলা দেখে মাছেরাও যেন অভিভূত। বিরাটনগরের মানুষজনের প্রাথমিক ধাক্কা কাটতেই তারা ব্যস্ত হয়ে পড়ল মাছ মারার সরঞ্জামের খোঁজে। অদ্ভুত ঘটনার ব্যাখ্যা পরে খোঁজা যাবে, আপাতত মাছ মারা যাক। বিরাটনগরে শুরু হলো মাছ মারা উৎসব। আজকের মাছ মারা অন্য দিনের মতো না, খালি হাতে পুকুরে নেমে পড়লেই হবে। মাছগুলোর স্বভাবে আমূল পরিবর্তন হয়েছে। এদের গায়ে হাত রাখার পরও এরা নড়ছে না, পালিয়ে যাবার চেষ্টা করছে না। মতি মিয়া বড় বাড়ির পুকুরের সামনে কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে রইল। তার মাথা ঝিমঝিম করছে। একই কাণ্ড, বাপের জন্মে সে এমন জিনিস দেখে নাই। লোকগুলোর কাণ্ড দেখেও সে বিস্মিত। কত বড় একটা ঘটনা ঘটেছে, এটা নিয়ে তোরা চিন্তা কর। মাছ মারা বড় হয়ে গেল। কে জানে, হয়তো কেয়ামত শুরু হয়েছে। আছরের ওয়াক্তে কেয়ামত হওয়ার কথা। ঘটনাটা তো বলতে গেলে আছরের ওয়াক্তেই ঘটেছে। এই সময় সূর্য পশ্চিম দিকে ডুবতে গিয়েও ডুববে না, উল্টো দিকে ঘোরা শুরু করবে। আর কোনোদিন মাগরিবের ওয়াক্ত আসবে না। মূর্খ গ্রামবাসী মাছ মারা বন্ধ করে সূর্যের দিকে তাকিয়ে দেয় ঠিকমতো ডুবে কি ডুবে না। সূর্য না ডুবলে খবর আছে। মতি পুকুর পাড় থেকে উঠে গেল। তার বুক ধড়ফড় করছে, বড়ই অশান্তি লাগছে। ঝড়ের সময় কি কি ঘটনা ঘটেছে ভালো মতো জানা দরকার। জুম্মা ঘরের টিউবকল থেকে লাল পানি বের হচ্ছে বলে শুনেছে, এটাও দেখা দরকার। কালী মন্দিরের বটগাছ উপড়ে কোথায় নিয়ে ফেলেছে, এই খোঁজটা বের করতে হবে। এত বড় একটা বটগাছ উড়ে আর কত দূর যাবে। খালপাড়ের সুলেমান নাকি আল্লাহর নামে কিরা কেটে বলেছে, বটগাছ যখন উড়িয়ে নিয়ে যায় তখন বটগাছে তরুণী একটা মেয়ে পা ভাঁজ করে বসেছিল। মেয়েটার গায়ে কোনো কাপড় ছিল না, তার জন্য মেয়েটার কোনো লজ্জা শরমও ছিল না, মুখে ছিল হাসি। সুলেমানের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। কিছু কিছু লোকের জন্মই হয়েছে মিথ্যা কথা বলার জন্য। সুলেমান তাদের একজন। তারপরেও সে কি বলতে চায় সেটা জানা দরকার। কঠিন মিথ্যাবাদীও মনের ভুলে দু একটা সত্য কথা বলে ফেলে। কে জানে, সুলেমানের এই কথাটার হয়তো সত্যি। মরা পাখিগুলো দেখে মতির খুব মায়া লাগছে। ঝড় তুফানের খবর পাখিরা আগে পায়। পাখিদের উচিত ছিল উড়ে পাশের যে কোনো একটা গ্রামে চলে যাওয়া। পাশের গ্রামগুলোতে কিছুই হয়নি, গাছের একটা পাতাও নড়েনি। এটাও একটা আচানক ঘটনা। মতি একটা মরা ডাহুক পাখির পাশে বসে পড়ল। ডাহুক পাখির মাংস অতি সুস্বাদু। ঝড়ে যে পাখি মারা গেছে তার মাংস খাওয়া ঠিক কিনা কে জানে। মরা মাছ খাওয়া যায়, কিন্তু মরা পাখি কি খাওয়া যায়? যে কোনো পাখি মরার সময় পা দুটো আকাশের দিকে তুলে রাখে, এটাই নিয়ম। কিন্তু এই পাখিগুলো কুকড়ে মুকড়ে পড়ে আছে, নিয়ম মতো মরতেও পারে নাই। এটাও একটা আফসোস। মতি, কি করো? বিরাটনগর কমিউনিটি হেলথ কমপ্লেক্সের ডাক্তার সাহেব সাইকেল হাতে ধরে হেঁটে হেঁটে আসছেন। ডাক্তার সাহেবকে দেখে মতির বুক ধড়াস করে উঠল। গলা খানিকটা শুকিয়ে গেল। এমনিতেই এই ডাক্তার অতি ভালো মানুষ, অতি সজ্জন। নিজ থেকে আগ বাড়িয়ে সবার কথা বলে।
ডাক্তার হিসেবে ১ নম্বরেরও উপরে। কোনো রোগীর বাড়িতে গিয়ে একবার শুধু যদি সাইকেলের ঘণ্টা দেয়, তাহলেই ঘটনা ঘটে যায়। ঘণ্টার শব্দ শুনে রোগী বিছানায় উঠে বসে বলে, মুরগির সালন দিয়ে ভাত খাবো। আগের যে দুজন ডাক্তার ছিল, তারা দুজনই ছিল খচ্চর ধরনের। এর মধ্যে তৃতীয় জন ছিল খচ্চরেরও নিচে। তাকে সালাম দিলে সালামও নিত না। সালামের জবাবে মাটির দিকে তাকিয়ে ঘোত করে একটা শব্দ করত। মানুষ হয়ে জন্তুর মতো শব্দ করবে কেন? তুই কি জন্তু? বর্তমান ডাক্তার সাহেবের নাম আনিসুর রহমান ঠাকুর। মুসলমানের নামের শেষে ঠাকুর থাকবে কেন? এটা জিজ্ঞেস করা দরকার। মতি ঠিক কি করে রেখেছে কোনো এক সময় জিজ্ঞেস করবে। এই ডাক্তার সাহেব এত ভালো যে মতি নিশ্চিত ইনি বেশি দিন বিরাটনগর থাকবেন না। বিরাটনগর এমন একটা জায়গা যেখানে ভালো মানুষ বেশি দিন টেকে না। ডাক্তার সাহেব অতিরিক্ত ভালো মানুষ। এমন ভালো মানুষকে দেখে কারোরই বুক ধড়াস করার কথা না, কিন্তু মতির বুক কাঁপছে। কারণ সে গত বুধবার সন্ধ্যাকালে ডাক্তার সাহেবের দুটা শার্ট আর একটা লুঙ্গি চুরি করেছে। ডাক্তার সাহেবের কাজের ছেলে সুজাত মিয়া কাপড় ধুয়ে রোদে শুকাতে দিয়েছিল। সন্ধ্যা পার হবার পরেও সেই বদছেলে কাপড় ঘরে তুলল না। কাজেই মতি কাপড় ভাঁজ করে তার চাদরের নিচে নিয়ে গেল। কাজটা অন্যায়, আবার ঠিক অন্যায়ও না। কাপড় মতি না নিলে অন্য কেউ নিয়ে নিত। বিরাটনগর চোরের জায়গা। সমস্যা হলো ডাক্তার সাহেবের কাপড় এখন পরা যাবে না। দেখেই সবাই চিনে ফেলবে। ডাক্তার সাহেব বদলি হয়ে গেলে সে পরবে। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে ডাক্তার সাহেব যাবার সময় পেয়ার করে তাকে দিয়ে গেছেন। অবিশ্বাস করার মতো কথা না। ডাক্তার সাহেবের অন্তরে মায়া মহব্বত আছে। পেয়ার করে তিনি মতিকে নিজের কিছু ব্যবহারী কাপড় দিতেই পারেন। ডাক্তার সাহেবের দ্রুত বদলি হয়ে যাওয়াটা মতির জন্য মঙ্গলজনক। মতি হাঁচ কষলে খুবই বিনীত ভঙ্গিতে বলল, ডাক্তার সাহেব কেমন আছেন? ভালো আছি। কেমন প্রলয় ঘটনা ঘটলো দেখলেন? আর একটু হলে কিয়ামত হয়ে যেত। হুম। বাপের জন্মে এই জিনিস দেখি নাই। বটগাছ উড়ায় নিয়ে গেছে। বটগাছের কাছে ইয়াসিন মিয়া বইসা হুক্কা টানতেছিল। তার কলকির আগুন পর্যন্ত নিভে নাই। সে এমন ভয় খাইছে, কাপড় নষ্ট করে ফেলেছে। ছোট নষ্ট না, বড় নষ্ট। লুঙ্গি বরবাদ। কেমন আচানক ঘটনা বলেন দেখি। খুব আচানক না, টর্নেডোতে এমন হয়। কি কন আপনি? টর্নেডোর ঠিক মাঝখানে থাকে টর্নেডোর চোখ। এই চোখ যেসব জায়গা দিয়ে যায় তার ব্যাপক ক্ষতি করে, কিন্তু আশেপাশে তেমন কিছু হয় না। পুষ্কুনির সব মাছ ভাইসা উঠছে, খবর পাইছেন? সেটাই দেখতে এসেছিলাম। ইন্টারেস্টিং তো বটেই। এই জিনিস আমি নিজেও আগে কখনো দেখিনি। মতি গম্ভীর ভঙ্গিতে বলল, এটা আর কিছু না। এটা আল্লাপাকের ঘন্টা। আল্লাপাক ঘন্টার মধ্যে বাড়ি দিয়া আমাদের বলেছেন, বান্দা সাবধান হও। আনিস কিছু বলল না। সাইকেল টেনে এগোতে লাগলো। তার পেছনে পেছনে আসছে মতি। এটা মোটামুটি একটা দুর্ঘটনা। মতি কথা না বলে থাকতে পারে না। হড়বড় করে কথা সে বলতেই থাকবে। মতির বয়স ৩০। ক্লাস ৫ পর্যন্ত পড়াশোনা। বিরাটনগরে তার একটা চালাঘর আছে, তবু রাতে সে ঘুমান নান্দাইল রোড স্টেশনে। একই সঙ্গে সে নানান কাজকর্ম করে, আবার কিছুই করে না। মাঝে মধ্যে কুলির কাজ করে, যাত্রীদের মালামাল নামায়, কিছুদিন গ্রামে এসে থাকে, ঘরামির কাজ করে। শীতের সিজনে মুড়ি লাড্ডু বানিয়ে ট্রেনে করে বিক্রি করতে চলে যায় গৌরীপুর, মোহনগঞ্জ। কিছুদিন হলো সে জ্বরের একটা বড়ি বানানোর চেষ্টা করছে। লালু ফকিরের কাছ থেকে ফর্মুলা জোগাড় করেছে। ফর্মুলা মতো বড়ি বানিয়ে রোদে শুকাতে দেবার সময় গন্ডগোলটা হচ্ছে। একটু শুকালেই বড়ি পাউডারের মতো হয়ে যাচ্ছে। বড়ির নামও মোটামুটি ঠিক করা, জ্বরমতি। নিজের নামটা কায়দা করে বাড়ির নামের সঙ্গে যুক্ত করে দেয়া। যতদিন এই বড়ির থাকবে ততদিন মতির নামও থাকবে। এটা কম কথা না। বড়ি বানানো হয়ে গেলে হ্যান্ডবিল ছাপিয়ে গৌরীপুর, নেত্রকোনা, শ্যামগঞ্জ এই লাইনে বিক্রি করতে হবে। এই অঞ্চলের লোকদের পেটের ব্যথা বেশি, ট্যাবলেটে চোখের নিমিষে উঠে যাবে। বিজ্ঞাপনের ভাষাও মোটামুটি ঠিকঠাক। আসিয়াছে আসিয়াছে, জ্বরনাশক জ্বরমতি বড়ি। এক বড়ি যেমন তেমন, দুই বড়িতে কাম।
ভাই ব্রেদার শুনেন শুনেন, জলমতির নাম। এই বড়ি স্বপ্নে প্রাপ্ত। বড়ির ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু হাদিয়া বাবদ ৫ টাকা। বড়ি সেবনের পরের ৭ দিন গোমাংস ভক্ষণ এবং স্ত্রীর সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ। গ্যারান্টি সহ চিকিৎসা, বিফলে সম্পূর্ণ মূল্য ফেরত। মতির ইচ্ছা বড়ির বিষয়টা নিয়ে ডাক্তার সাহেবের সাথে কথা বলে। ডাক্তার সাহেব অতি জ্ঞানী মানুষ, তিনি সমস্যার সমাধান জানবেন। বড়িগুলো পাউডার হয়ে যাচ্ছে কেন এটা তিনি কি আর জানবেন না? ডাক্তার মানুষ, তাদের কাজ কারবার হলো বড়ি নিয়ে। ডাক্তার সাহেব। হুম। মতি চিন্তিত মুখে ডাক্তার সাহেবের দিকে তাকালো। সে সামান্য হতাশ বোধ করছে। ডাক্তার সাহেব হু বলা শুরু করেছেন। ডাক্তার সাহেবের এই এক অভ্যাস, একবার হু বলা শুরু করলে হু বলতেই থাকেন। যাই জিজ্ঞেস করা হোক, উত্তর একটাই, হুম। বড়ই আচানক ঝড় হয়েছে, কি বলেন? হুম। পাখি মারা পড়েছে বেসুমার, সব ধরনের পাখি মারা পড়েছে। এর মধ্যে একটা ডাহুক পাখিও দেখলাম। হুম। ডাহুক পাখির মাংস অতি সুস্বাদু। হুম। আপনি ডাহুক পাখির মাংস কোনোদিন খেয়েছেন? না, খাইনি। মতি স্বস্তির নিঃশ্বাস ফেলল। ডাক্তার সাহেব হু বলা বন্ধ করেছেন। এখন হয়তো কিছু কথাবার্তা বলবেন। ডাহুক পাখি বছরে একদিন অন্ধ হয়ে যায়, এটা জানেন? না। খুবই আচানক ঘটনা। বছরে একদিন ডাহুক পাখি চোখে দেখে না। ডাহুক পাখি ধরার এই একটাই সুযোগ, ওই দিনেই ধরা হয়। ডাক্তার কৌতূহল চোখে তাকালো। একটি বিশেষ প্রাণীর পাখি বৎসরে একদিন চোখে দেখে না, এটা তো বিস্ময়কর ঘটনা। ঘটনার পেছনে কি সত্যতা আছে, নাকি এটিও অনেক লোকজ বিশ্বাসের মতো একটি অপরীক্ষিত লোকজ বিশ্বাস? ডাক্তার সাহেব, বলো। ঝড়ে যেসব পাখি মারা গেছে সেইগুলো খাওয়া কি জায়েজ আছে? তোমার কথা বুঝতে পারছি না। ধরেন একটা ডাহুক পাখি গাছের আগায় বসে আছে, ছররা গুলি দিয়া তারে মারলাম, এই পাখি খাওয়া জায়েজ আছে। আবার ধরেন ঝড়ে পাখিটা মারা গেল, সেটা খাওয়া কি জায়েজ আছে? আমি বলতে পারছি না, তবে আমি কোনো সমস্যা দেখি না। খাবেন? ডাক্তার বিস্মিত হয়ে বলল, কি খাবো? মতি ইতস্তত করে বলল, বাঁশঝাড়ের নিচে একটা ডাহুক পাখি মরে পড়ে আছে, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঝাল করে রেঁধে নিয়ে আসি, খান। আপনি ডাহুক পাখির মাংস খান নাই, খেলে মজা পাবেন। পাখির মাংস শক্ত হয়, ডাহুক পাখির মাংস মোলায়েম, হাড্ডি সুদ্ধা মুখের মধ্যে গলে যায়। যদি খান, ব্যবস্থা করি। না, ডাহুক পাখি খাবো না। আমার কথায় রাগ হয়েছেন? না, রাগ হয়নি। রাগ হব কেন? রাগ হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করবেন। এত বড় একটা ঝড় নিজের চোখে দেখার পর থাইক্কা মাথা ঠিক নাই, কি বলতে কি বলি। ডাক্তার জবাব না দিয়ে সাইকেলে উঠে পড়ল। মতি ফিরে চলল বাঁশঝাড়ের কাছে। ডাহুক পাখিটার একটা ব্যবস্থা করতে হয়। নান্দাইল রোড বাজারের একটা মেয়ে মানুষের কাছে তার যাতায়াত আছে। মেয়ে মানুষটার নাম মর্জিনা। এই মেয়ের খাওয়া খাদ্য খুব পছন্দ। সবসময় তার মুখে কিছু না কিছু আছে, মুখ নড়ছেই, টুকুর টুকুর টুকুর। এক বাটি পাখির মাংস রেঁধে নিয়ে গেলে মর্জিনা বড়ই খুশি হবে। তুফানের গল্পটাও করা দরকার, সামান্য জোড়াতালি দিয়ে সুন্দর করে বলতে হবে। আচানক ঘটনা শুনতে পুরুষ মানুষ তেমন পছন্দ করে না, মেয়ে মানুষ করে। ঝড়ের ঘটনা মতি কিভাবে বলবে মনে মনে গুছাতে শুরু করলো। বুঝলি মর্জিনা, আল্লাহ পাকের কুদরতির শেষ নাই। পরিষ্কার দিন, নীলা আসমান, হঠাৎ বাজ পড়ার মতো শব্দ। দৌড় দিয়া ঘর থেকে বাইর হইয়া দেখি মাথার উপর দিয়া উড়োজাহাজের মতো কি জানি যায়। শোঁ শোঁ বো বো শব্দ। চোখ কসলাইয়া তাকাইলাম, না উড়োজাহাজ না, বটগাছ। বিরাট বটগাছ আমার বাড়ির উপরে দিয়া উড়াল মাইরা যাইতাছে। ঘটনা এইখানে শেষ না। বটগাছে এক মাইয়া লোক বসা, পানের বাটার মতো গোল মুখ, ঠোঁট টকটকা লাল, মনে হইতাছে এইমাত্র রক্ত খাইয়া আসছে। ঠোঁটে রক্ত লাইগা আছে,
তার পরনে একটা কাপড় দূরের কথা, সুতা পর্যন্ত নাই। মর্জিনা গল্পটা পুরো বিশ্বাস করবে। মেয়ে মানুষের যে স্বভাব, বিশ্বাস করলেও ভাব দেখাবে বিশ্বাস করে নাই। মুখ ঝামটা দিয়ে বলবে, আপনি এমন মিসখোর, খালি মিছা কথা, বটগাছের উপরে ন্যাংটা মেয়ে ছেলে, সি। মতিকে তখন আল্লাহ খোদার নামে কিরা কাটতে হবে। এতে কিছু পাপ হবে, কোনো এক জুম্মাবারে মসজিদে গিয়ে তওবা করে পাপ কাটাতে হবে। ডাক্তার সারা গ্রাম ঘুরে এখন দাঁড়িয়ে আছে মগরার খালের কাছে। চারদিক অন্ধকার হয়ে গেলেও এই জায়গার কি করে জানি খানিকটা আলো আটকে আছে। শীতকালে খালে কোনো পানি থাকে না, এখন আশ্বিন মাস, পায়ের পাতা ডোবার মতো পানি আছে। পাহাড়ি নদীর পানির মতো এই খালের পানি চকচক করছে। মগরা খাল মূল যে নদী থেকে এসেছে তার পানি ঘোলা, অথচ এই খালের পানি সবসময় ঝকঝকে পরিষ্কার। দেখলেই আজলা ভর্তি পানি নিয়ে চোখে মুখে দিতে ইচ্ছা করে। ডাক্তার জংলি কাঠগোলাপ গাছে হেলান দিয়ে সাইকেলটা রাখলো। সাইকেলের কেরিয়ারে বাঁধা পেট মোটা চামড়ার ব্যাগ হাতে নিল। মগরা খালের পাশে সুন্দর বসার ব্যবস্থা আছে। জনৈক বিধুভূষণ চক্রবর্তীর বানানো গোলাকৃতির ঘর, যে ঘরের মেঝে শ্বেত পাথরে বাঁধানো। একসময় মগরা খাল বিশাল নদী ছিল, তার নাম ছিল হাবলং নদী। নদীর তীরে ছিল মহাশ্মশান, দূর দূরান্ত থেকে খাটিয়ার করে মরা আসতো। সেই সময় বিধুভূষণ চক্রবর্তী শ্মশান যাত্রীদের জন্য এই ঘর বানিয়ে দেন। নিজের কর্মকাণ্ড দেয়ালে লিখে রাখেন, শ্মশান বন্ধুর কল্যাণ কর্মে অনাথ কাঙাল বিধুভূষণ চক্রবর্তী কর্তৃক বঙ্গ তারিখ ১৩২০ সনে নির্মিত। শুধুমাত্র ব্রাহ্মণ প্রবেশ করিবেক, অন্যথায় মহাপাতকী হইবে। ১৫০ বছরে হাবলঙ্গ নদী হেজে মেজে হয়ে গেছে মগরা খাল। শ্মশান বন্ধুদের কল্যাণ কর্মে নির্মিত ঘর ধসে গিয়েছে। উত্তর দিকের দেয়াল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তবে শ্বেতপাথরের মেঝে অবিকৃত আছে। জোছনার সময় মেঝে থেকে জোছনা ঠিকরে পড়ে। ডাক্তার লোক লাগিয়ে মেঝে পরিষ্কার করিয়েছে। সে মাঝে মাঝে এখানে এসে বসে। যদিও জায়গাটা বিপজ্জনক, গত বৎসর দুটো গরু এই জায়গায় সাপের কামড়ে মারা গেছে। তার আগের বছর এক ভিখারিনী মারা গেছে। ভিখারিনীর পরিচয় উদ্ধার হয়নি। মনে হয় অনেক দূরের কোনো গ্রাম থেকে ভিক্ষা করতে করতে এদিকে চলে এসেছিল। দুপুরে ক্লান্ত হয়ে আঁচল পেতে নির্জন শ্মশান ঘরে শুয়েছিল। সেখানেই তাকে সাপে কাটল। ডাক্তার চামড়ার ব্যাগ খুলে পেটমোটা একটি শিশি বের করে শিশির মুখ খুলল। ছড়িয়ে পড়ল কার্বলিক অ্যাসিডের কড়া গন্ধ। সে যতক্ষণ এখানে থাকে মুখ খোলা অবস্থায় কার্বলিক অ্যাসিডের বোতলটা পাশে থাকে। যে কোনো পুরনো ধ্বংসস্তূপ হলো গোখরা সাপের আস্তানা। প্রচণ্ড বিষধর সাপ ভীরু প্রকৃতির হয়ে থাকে। তাদের স্বভাব হলো মানুষের কাছ থেকে দূরে থাকা। এই ক্ষেত্রে মানুষেরও কিছু করণীয় আছে। মানুষদের উচিত তাদের উপস্থিতি জানান দেয়া। ডাক্তারের চায়ের পিপাসা পেয়েছে। তার পেটমোটা ব্যাগে চায়ের সব সরঞ্জামই আছে। ফ্লাস্ক ভর্তি ফুটন্ত গরম পানি, টি ব্যাগ, চিনি। আর্ল গ্রে চায়ের একটি টিনের কৌটাও আছে। আর্ল গ্রে চায়ের বিশেষ গন্ধটা নবনীর অতি প্রিয়। এই কৌটার মুখ এখনো খোলা হয়নি। সামনের সপ্তাহেই নবনীর আসার কথা, তখন খোলা হবে। চা বানানোর সরঞ্জাম ব্যাগ থেকে বের করা হয়েছে। সন্ধ্যা মিলিয়ে যাবার পরেও জায়গাটা পুরোপুরি অন্ধকার হয়নি। অবশ্যই অন্ধকার হলেও সমস্যা নেই, ব্যাটারিতে চলে এমন একটা ছোট্ট লণ্ঠন ব্যাগে আছে। চা করা হয়ে গেছে, তারপরেও চুমুক দিয়ে আনিসের ভালো লাগলো। সে ব্যাগের ভেতর থেকে সিগারেটের প্যাকেট বের করলো। মাস ছয়েক হলো সে সিগারেট ছাড়ার প্রাণপণ চেষ্টা করছে, লাভ হচ্ছে না। সিগারেট খাওয়া বরং বেড়ে গেছে। নবনী এলে সিগারেট খাওয়া পুরোপুরি ছাড়তে হবে। নবনী সিগারেটের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। তার নাকি সিগারেটের প্যাকেট দেখলেই গন্ধে মাথা ধরে, বমি চলে আসে। গত সপ্তাহে নবনীকে চিঠি লেখা হয়নি। নির্জন জায়গায় বসে চট করে কয়েক লাইনের চিঠি লিখে ফেলা যায়। চিঠির সরঞ্জাম, কাগজপত্র, বল পয়েন্ট, খাম, ডাকটিকিট সবই তার মোটা ব্যাগে আছে। চিঠি লিখবে কি লিখবে না আনিস মনস্থির করতে পারছে না। তার সিগারেট শেষ হয়েছে, সে আরেকটা সিগারেট ধরিয়েছে। চিঠি লেখার পরিকল্পনা আপাতত বাতিল। তবে চিঠির ব্যাপারটা মাথায় ঘুরপাক খাচ্ছে। মস্তিষ্কের একটা অংশ গুটগুট করে চিঠি লেখা শুরু করে দিয়েছে। আনিস
এখন যদি সাইকেলে উঠে রওনা দেয় তবু চিঠি লেখা বন্ধ হবে না। নবনী: আমাদের এখানে আজ হঠাৎ করে টর্নেডোর মতো হলো। টর্নেডোর স্থায়িত্ব ছিল কম, 2 থেকে 2.5 মিনিট হবে। তবে এই কিছুক্ষণেই যা ঘটেছে তার নাম লন্ডভন্ড। ছবি তুলে রাখলে তুমি দেখতে পেতে। ফিল্ম ছিল না বলে ছবি তোলা হয়নি। এখানের বাজারে ফিল্ম পাওয়া যায় না। ফিল্মের জন্য লোক পাঠাতে হয় নেত্রকোনায়। তোমার যদি মনে থাকে তাহলে ফিল্ম নিয়ে এসো। এই অজ অঞ্চলে মাঝে মাঝে সুন্দর সুন্দর ব্যাপার ঘটে, যার ছবি তুলতে ইচ্ছে করে। আমার খবর ভালো। হাসপাতালে প্রচুর রোগী আসে। তেমন কোনো কারণ ছাড়াই আমার ধন্বন্তরী ডাক্তার সুনাম ছড়িয়ে পড়েছে। এরা আমার নাম কি দিয়েছে জানো? আমার নাম দিয়েছে সাইকেল ডাক্তার। একটা সাইকেল নিয়ে ঘোরাফেরা করি, এই জন্যেই এই নাম। ভাগ্যিস ঘোড়ার পিঠে চড়ি না, চড়লে এরা নাম দিত ঘোড়া ডাক্তার। আমার বিষয়ে যে মজার ব্যাপারটি ছড়িয়েছে সেটা হলো, যখন আমি ভিজিটে যাই এবং রোগীর বাড়ির সামনে সাইকেল থেকে নেমে ঘন্টা দেই, ঠিক তখনই সাইকেলের ঘন্টা শুনে রোগীর রোগ সেরে যায়। ওষুধপত্র কিছুই লাগে না। আমি খুব ভয়ে ভয়ে আছি, অচিরেই এরা হয়তো আমাকে সাইকেল ডাক্তার বন্ধ করে ঘন্টা ডাক্তার বলা শুরু করবে। তুমি যে 4টা অর্কিড দিয়েছিলে, সেইগুলো বারান্দায় যে জায়গায় ঝুলাতে বলেছো সেখানেই ঝুলানো হয়েছে। যেভাবে যত্ন করতে বলেছো সেভাবেই যত্ন করছি। তোমার হিসেব মতো গত মাসেই গাছগুলোতে ফুল আসার কথা, এখনো কিন্তু আসেনি। হঠাৎ করে অর্কিডের প্রসঙ্গ কেন এলো বলি। পরশু রাতে স্বপ্নে দেখি গাছগুলোতে ফুল ফুটেছে। স্বপ্নের ফুল বাস্তবের ফুলের চেয়েও সুন্দর হয়। স্বপ্নে দেখলাম গাছগুলোতে শুধু যে নীল রঙের ফুল ফুটেছে তা না, ফুলগুলো চাঁদের জোছনার মতো চারপাশে আলো ছড়াচ্ছে। আমি খুবই ব্যস্ত হয়ে এই অপূর্ব দৃশ্য তোমাকে দেখাবার জন্য ডাকাডাকি করছি। তুমি যে এখানে থাকো না এটা আমার মনে নেই। আমার চিঠি পড়ে তোমার কি হাসি পাচ্ছে? মনে হচ্ছে ডাক্তারের ভেতর কাব্যভাব চলে এসেছে। কিছুটা যে আসেনি তা না, রোগ শোক ছাড়াও ইদানিং আমি আরো অনেক কিছু নিয়ে ভাবি। কিছু কিছু ভাবনা বেশ উদ্ভট। হঠাৎ একসঙ্গে ঝিঝি পোকা ডাকতে শুরু করলো। লোকবসতির বাইরে যেসব ঝিঝি ডাকে তাদের গলার জোর অনেক বেশি। তারা একসঙ্গে ডাকতে শুরু করে, আবার হঠাৎ করে একসঙ্গে থেমে যায়। একজন শুধু থামে না, সে ডেকে যেতেই থাকে। সে সম্ভবত ঝিঝি পোকাদের লিডার। আনিস উঠে দাঁড়ালো। রাত হয়ে গেছে, কোয়ার্টারে ফেরা দরকার। কৃষ্ণপক্ষ চলছে। অন্ধকারে সাইকেল চালানো কষ্টকর ব্যাপার। রাস্তাটা খানাখন্দে ভরা, সাইকেল টেনে টেনে নিয়ে যেতে হবে। কাঠগোলাপের গাছে সাইকেল হেলান দিয়ে রাখা হয়েছিল। সেখানে শত শত জোনাকি জ্বলছে। সাইকেল নেই। আনিসের বিস্ময়ের সীমা রইল না। কেউ একজন চুপি চুপি সাইকেল নিয়ে চলে গেছে। সাইকেলটা তার শখের জিনিস ছিল। পোষা কুকুরের ওপর যেমন মায়া পড়ে, সাইকেলের ওপরও সেরকম মায়া পড়ে গেছে। আনিস খুবই অবাক হয়ে লক্ষ্য করল, তার রাগ লাগছে না, মন খারাপ লাগছে। জোনাকি পোকাগুলো ঝাঁক বেঁধে উঠছে। অতি সুন্দর দৃশ্য। এই দৃশ্যও মন টানছে না। আনিস হাঁটতে শুরু করলো। জোনাকি পোকাগুলো পেছনে পেছনে আসছে। এরা সরাসরি উঠছে না, ঢেউয়ের মতো ওঠানামা করছে। আনিস আরেকটা সিগারেট ধরালো। সাইকেলের শোক ভোলার চেষ্টা করতে হবে। মাথায় অন্য কোনো চিন্তা ঢোকাতে হবে। জোনাকি পোকা নিয়ে চিন্তা করা যেতে পারে। মানুষ কি কখনো জোনাকি পোকা পোষ মানাতে পেরেছে? মানুষের পক্ষে অসম্ভব কিছু নেই। পশু পাখি মৌমাছি যে পোষ মানাতে পারে, জোনাকি পোকা সে পোষ মানাতে কেন পারবে না? মানুষ বিচিত্র সব জিনিস চেষ্টা করে দেখে। এই চেষ্টাটা কি কেউ করেনি? জোনাকি পোকা পোষ মানানো গেলে সে কিছু জোনাকি পোষ মানাতো। নবনী এবং সে অন্ধকারে বসে গল্প করবে, আর তাদের দুজনের মাঝখানে 500 জোনাকি পোকা জ্বলবে, নিভবে। তীক্ষ্ণ গলায় হঠাৎ কে যেন কথা বলল। ক্যারা গো, ডাক্তার সাহেব না? আনিস থমকে দাঁড়ালো। মনে হচ্ছে ঝোপের মধ্যে কেউ ঘাপটি মেরে বসে আছে। ভয় দেখানোর জন্য আচমকা কথা বলে উঠেছে। ডাক্তার সাহেব ডরাইছেন? না, আমি বদি। চেয়ারম্যান সাহেব আপনারে বেচাইন হইয়া খুঁজতাছে। ও আচ্ছা।
কোনোখানে খুঁজা পাই না, শেষে মনে হইল আপনি আছেন শ্মশান ঘাটটায়, চইল্লা আসলাম। ভালো করেছো। দূর থেকে দেখছি আপনি আসতাছেন, তখন ভাবলাম দেখি আমরা ডাক্তার সাহেবের সাবাস কেমন। করই গাছের নিচে লুকাইয়া বসিয়াছিলাম। চেয়ারম্যান সাহেব কেন ডেকেছেন জানো? খানা খাইবার জন্য ডেকেছেন। উনি একলা খানা খাইতে পারেন না। আইজ খানার আয়োজন ভালো, খাসি জবে হয়েছে। ও, ঝড় হয়েছে যে এই জন্য জানের সৎকা। চেয়ারম্যান সাহেব ঝড় তুফান খুব ভয় পায়। তুমি ভয় পাও না? আমিও ভয় পাই। গরিবের ভয় নিয়ে আর কোনো আলাপ হয় না, বড় লোকের ভয় নিয়ে আলাপ হয়। দেন ব্যাগটা আমার হাতে দেন। থাক। থাকবো কেন? আপনি ব্যাগ নিয়ে কষ্ট কইরা হাঁটবেন আর আমি বাবু সাহেবের মতো হাত পাও নাচাইয়া হাঁটবো, এটা হয় না। যদি জোর করে ব্যাগ নিয়ে নিল। চেয়ারম্যান সাহেবের নাম জহিরুদ্দিন খান। বয়স ৬০-এর কাছাকাছি, শক্ত সমর্থ চেহারা, জীবনের বেশিরভাগ সময় মানুষকে ধমক ধমক দিয়ে পার করেছেন বলে চেহারায় ধমকের স্থায়ী একটা ছাপ পড়ে গেছে। শান্ত ভঙ্গিতে যখন বসে থাকেন তখনও মনে হয় সামনের মানুষটাকে ধমকাচ্ছেন। লোকজনদের সঙ্গে কথা বলার জন্য তার দুটা ঘর আছে। একটা হলো বাংলা ঘর, সাধারণ পরিচিত জনরা সেখানে বসে। আরেকটা হলো ভেতর বাড়ির দিকের একটা ঘর, যার নাম মাজলা ঘর। মাজলা ঘর ঘনিষ্ঠজনদের জন্য। মাজলা ঘরে বিরাট খাট পাতা আছে। অতিথিদের খাটে পা তুলে উঠে বসতে হয়। তিনি একা কাঠের একটা চেয়ারে বসেন। চেয়ারের সামনে জল চৌকি। তিনি পা তুলে দেন জল চৌকিতে। আনিস ভেবেছিল চেয়ারম্যান সাহেবের মাজলা ঘরে গিয়ে দেখবে ঘর ভর্তি লোক। সবসময় তাই থাকে। আজ ঘর ফাঁকা। জহিরুদ্দিন খাঁ গম্ভীর মুখে পান চিবাচ্ছেন। ঠোঁটের ফাঁক দিয়ে পানের লাল পিক গড়াচ্ছে। চেয়ারের হাতলে রাখা গামছায় পানের মেঘ মুছছেন। ডাক্তার আছো কেমন? জি ভালো। গজব হয়ে গেছিল। এমন ঝড় আমি জীবনে দেখি নাই। এই যে বুক ধড়ফড় শুরু হয়েছে, এখনো কমে নাই। আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করছিলাম, বয়স চোটে সূরা ভুলে গেলাম। যতই চেষ্টা করি মনে আসে না। তুমি আসার আগে আগে মনে পড়েছে। ৩ বার পড়েছি। পা তুলে আরাম করে বসো ডাক্তার। আনিস পা তুলে বসল। একটা বালিশ নিয়ে হেলান দাও। তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি, এইটা বোধহয় তুমি জানো না। আমার রাগ যেমন বেশি, স্নেহও বেশি। ফাজিল লোকজন রাগটা দেখে, স্নেহ দেখে না। তোমার মনটা খারাপ কেন? মন খারাপ না। বৌমা আবার কবে আসবে? সামনের সপ্তাহে আসার কথা। তার তো ইউনিভার্সিটি খোলা। ইচ্ছা থাকলেও ইউনিভার্সিটি ফেলে আসতে পারে না। চেয়ারম্যান সাহেব পিক মুছতে মুছতে বললেন, স্ত্রীদের ইউনিভার্সিটি হলো তাদের স্বামী। এর বাইরে কোনো ইউনিভার্সিটি নাই। বৌমাকে আসার জন্য চিঠি দিয়ে দাও। এই বাংলা মাসের ২১ তারিখ ধলাগ্রামে আরং হবে ষাঁড়ের লড়াই। শহরের মেয়ে এইসব তো দেখে নাই, দেখলে মজা পাবে, আসতে বলে দাও। জি আচ্ছা। ষাঁড়ের লড়াই তুমি দেখছো? জি না। অতি মনোহর। এই বৎসর লড়াইয়ে আমার নিজের ষাঁড় আছে। ষাঁড়ের নাম জুম্মা খান। দেখি জুম্মা কি করে। শরবত খাও, দিতে বলি। জি না, শরবত খাবো না। খাও, খেলে ভালো লাগবে। দুধ পেস্তা বাদাম দিয়ে বানানো শরবত, বরফের কুচি দিয়ে ঠান্ডা করা। বরফ আনাইছি নেত্রকোনা থেকে। বরফ অবশ্যই শরবত বানানোর জন্য আনি নাই। আমি মাঝে মধ্যে সামান্য মদ্যপান করি, তার জন্য বরফ লাগে। তুমি মদ্যপান করো? জি না। তোমার আগে যে ডাক্তার ছিল, সিদ্দিক নাম, সে এই লাইনে ওস্তাদ লোক ছিল। পুরা ১ বোতল একা খেয়েছে, তারপরেও কিছু হয় নাই। যাই হোক, শরবত খাও। চেয়ারম্যান সাহেব গলা উঁচিয়ে ডাকলেন, শরবত আন। শরবত মনে হলো তৈরি ছিল। চেয়ারম্যান সাহেবের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই শরবতের গ্লাস নিয়ে ঘরে ১৭-১৮ বছরের একটা মেয়ে ঢুকলো। আনিস চমকে উঠল। গ্রাম ঘরে এমন রূপবতী মেয়ে সচরাচর দেখা যায় না। ঠোঁট পর্যন্ত লাল। লিপস্টিকের লাল না, পানের রসের লালও না, এমনিতেই লাল, যেন টোকা দিলেই রক্ত বের হবে। চেয়ারম্যান সাহেব গম্ভীর গলায় বললেন, এর নাম হেনা, আমার দূরসম্পর্কের ভাইস্তি, অনাথ মেয়ে, পিতামাতা গত হয়েছে, থাকতো মামার বাড়িতে। তারা খুবই অত্যাচার করত।
শেষে আমার কাছে এনে রেখেছি। মেয়েটাকে ভালো করে দেখো ডাক্তার। আনিস অস্বস্তিতে পড়ে গেল। মেয়েটাকে ভালো করে দেখার কি আছে সে বুঝতে পারছে না। মেয়ে সুন্দর কিনা বলো। জি সুন্দর। ভালো করে দেখেছো তো? জি। সিনেমার কোনো হিরোইন এই মেয়ের কাছে আনলে মনে হবে বান্দি। ঠিক বলেছি না? ডাক্তার চুপ করে রইল। চেয়ারম্যান সাহেব হাই তুলতে বললেন, এখন এই মেয়ের জন্যে শহর থেকে পাত্র জোগাড় করবা। তোমার অবিবাহিত বন্ধু বান্ধব আছে না? তাদের চিঠি দিবা, সঙ্গে কন্যার ছবি দিয়া দিবা। ময়মনসিংহ শহরের নিয়া স্টুডিওতে হেনার ছবি তুলিয়াছি। চেহারা যত সুন্দর ছবি তত সুন্দর হয় নাই। ছবি তোমার কাছে পাঠাইয়া দিব। হেনা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। তার ঠোঁট কাঁপছে, মনে হয় সে কেঁদে ফেলবে। জহিরুদ্দিন খাঁ হেনার দিকে তাকিয়ে হাত দিয়ে মাছি তাড়াবার মতো ভঙ্গি করে বললেন, যা এখন ঘরে যা। বাংলা ঘরে প্রচুর লোক সমাগম হয়েছে এটা বোঝা যাচ্ছে। জুম্মা ঘরের ইমাম সাহেবের সুরেলা গলা শোনা যাচ্ছে, বিলাত হচ্ছে, বালাগালে উলা বিকামালিহি হাসানাতুজা বিজামালিহি। চেয়ারম্যান সাহেব আরেকটা পান মুখে দিতে দিতে তিক্ত গলায় বললেন, জুম্মা ঘরের ইমাম সাহেবের বিষয়ে একটা খুবই খারাপ কথা শুনেছি। সকালবেলা তিনি দুধ খান। হাসানের ছেলে রোজ সকালে তারে এক পোয়া দুধ দিয়ে আসে। ছেলেটার বয়স ৮-৯। গত সোমবারে সে দুধ নিয়ে গেছে। ইমাম সাহেব তখন ছেলের হাত ধইরা দরজা লাগাই দিল। ঘটনা কি ঘটল বুঝতে পারছো ডাক্তার? আনিস কিছু বুঝল না, বলল না, চুপ করে রইল। চেয়ারম্যান সাহেব পানের দিক দিক মুছতে মুছতে বললেন, আমি সন্ধান নিতেছি ঘটনা যদি সত্যি হয়, এই ইমাম রে আমি ন্যাংটা করাইয়া গ্রামের চারদিক চক্কর দেওয়াবো। এই অঞ্চলে খারাপ লোক আমি একলা থাকবো, আর কাউরে থাকতে দিব না। ডাক্তার, যাও মিলাদে শামিল হও। আমি শামিল হতে পারবো না, মদ্যপান করেছি। এই অবস্থায় মিলাদে যোগ দেয়া যায় না। ডাক্তার উঠে দাঁড়ালো। চেয়ারম্যান সাহেব ইশারা করে আবার তাকে বসতে বললেন। ডাক্তার বসল। চেয়ারম্যান সাহেব সামান্য ঝুঁকে এসে বললেন, হেনার বিষয়ে আরো কিছু কথা আছে, তোমারে পরে বলবো। জি আচ্ছা। আমার কথাবার্তা কি তোমার কাছে আউলা লাগতেছে? জি না। ঝড়ের সময় এমন ভয় পাইছি, আধা বোতল খেয়ে ফেলেছি। কাজেই কথাবার্তা আউলা, কিছু মনে নিবা না। আমি যে লোক খারাপ এই খবর কি তুমি পেয়েছো? ডাক্তার চুপ করে রইল। নেশাগ্রস্ত মানুষের সঙ্গে কথাবার্তা বলা সহজ। প্রশ্ন করলে জবাব দিলেও চলে, জবাব না দিলেও চলে। নেশাগ্রস্ত মানুষ নিজের কথাই শোনে, অন্যে কি বলছে না বলছে তা তার মাথায় ঢোকে না। আমি লোক খুবই খারাপ বুঝছো ডাক্তার, অত্যধিক খারাপ। এমন সুন্দরী এক মেয়ে নিজের কাছে এনে রেখেছি কেন? মেয়ের উপকারের জন্যে। এইটা ভাববা না। যা বলার বলেছি, এর চেয়ে খোলাসা করে বলতে পারবো না। তবে আমার মনে স্নেহ মমতা আছে। এই মেয়েরে আমি নিজ খরচায় বিবাহ দিব। গলা কান হাতের গয়না দিব। ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মাতাল মানুষ কথা বলতেই থাকবে। শেষ পর্যন্ত আলাপ কোন দিকে যাবে কে জানে। ইমাম সাহেব সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে তা মনে হয় মাতাল হবার কারণে বলা। কিছু কিছু মানুষকে দেখলেই মনে হয় মানুষটা ভালো। ইমাম সাহেব সেরকম একজন। সরল মুখ, সরল কথাবার্তা। একবার আনিস রোগী দেখে ফিরছিল, ইমাম সাহেবের সঙ্গে দেখা হলো। ইমাম সাহেব বিনয়ের সঙ্গে সালাম করে বললেন, ডাক্তার সাহেবের মনটা মনে হয় খারাপ। কি হয়েছে জনাব? আনিস বলল, একজন রোগী দেখে এসেছি, রোগীর অবস্থা ভালো না। তাকে শহরে নিয়ে যেতে পারলে বাঁচানোর সম্ভাবনা ছিল। এখন সম্ভাবনা নাই বললেই হয়। মনটা এই কারণেই খারাপ। ইমাম সাহেব বললেন, রোগীর নাম কি? আনিস বলল, নাম দিয়ে কি করবেন? তার জন্যে খাস দিলে আল্লাহ পাকের দরবারে দোয়া করব। আপনি রোগীর অবস্থা দেখে মন খারাপ করেছেন, দেখে কষ্ট পেয়েছি। আজ সারা রাত ইবাদত বন্দেগী করে রোগীর জন্য দোয়া করব। রোগীর নাম সাদেক। পেটে আলসার আছে। পেট ফুটো হয়ে গেছে। রক্ত বমি করছে। ডাক্তার সাহেব, আপনি মনটা ঠিক করেন। আমি আল্লাহ পাকের দরবারে হাত উঠাইতেছি। সাদেক নামের সেই রোগী বেঁচে গিয়েছিল। আনিস ইমাম সাহেবকে খবরটা দেবার পর তিনি আনন্দে কেঁদে ফেলেছিলেন।
এই প্রকৃতির মানুষ বড় কোনো অন্যায় করতে পারে না। মতি আছে মর্জিনার ঘরে। তার ঘরটা ছোট, ঘর ভর্তি বিরাট এক চৌকি। চৌকিতে শীতল পাটি পাতা আছে। গৃহস্থালির যাবতীয় সরঞ্জাম চৌকির নিচে ঢুকানো। হাঁড়ি পাতিল, বালতি, টিনের ট্রাঙ্ক, পানির কলসি, দর্শনীয় বস্তুর মধ্যে আছে দুটো ফুল তোলা ওয়ারের বালিশ। মর্জিনা ময়লা বালিশে ঘুমোতে পারে না। দুটা বালিশই পরিষ্কার ঝকঝক করছে। বালিশের ওয়ারে ফুল তাড়ি তোলা। একটা ফুলের নিচে ইংরেজিতে লেখা মার্জিনা বেগম। সূচিকর্মে তার দক্ষতা আছে এটা বোঝা যায়। মতি বালিশে আধশোয়া হয়ে আছে, তার হাতে বিড়ি। সে আয়েশ করে বিড়ি টানছে। মর্জিনা মেঝেতে পিঁড়ি পেতে খেতে বসেছে। সে যে খুব তৃপ্তি করে খাচ্ছে তা বোঝা যাচ্ছে। মতি বলল, পাখির সালন কেমন হইছে? কিছু তো বললা না। মর্জিনা বলল, সালুন ভালো হইছে, অতি ভালো হইছে। কাল ঝাল বেশি হইছে, কিন্তু স্বাদ হইছে। আপনি রাঁধছেন? হুম। আপনি হইলেন গুণের নাগর। হি 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 হি। ভাত খাওনের সময় হাসবা না গো। খাওয়া হইল ইবাদত। ইবাদতের সময় হাসাহাসি করা ঠিক না। আল্লাহ পাক নারাজ হন। আপনি কি আইজ রাইতে থাকবেন না চইলা যাবেন? বুঝতাছি না। থাকতে পারি, আবার চইলাও যাইতে পারি। থাকেন, গপসপ করি। চৌকির উপর মর্জিনার মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না। সে বসেছে মতির দিকে পিঠ দিয়ে। কথা বলার সময় মাঝে মাঝে মতির দিকে তাকাচ্ছে, তখনই তার মুখ দেখা যাচ্ছে। গোলগাল সুন্দর মুখ, বড় বড় চোখ, চোখ ভর্তি মায়া। বাজারের মেয়েদের চোখে মায়া থাকে না। এই মেয়ের চোখে এত মায়া কেন কে জানে। মতি বড়ই উদাস বোধ করল। মেয়েদের মায়া ভর্তি চোখ সবসময় তাকে উদাস করে ফেলে। আল্লাপাক এই কাজটা ঠিক করেন নাই। মেয়ে ছেলে চোখে এত মায়া দেওয়া ঠিক হয় নাই। কিছু মায়া পুরুষের চোখে দেওয়া উচিত ছিল। মর্জিনা বলল, আইজ যে পাকুর সালন দিয়া ভাত খাইব চিন্তাই করি নাই। ঘরে কিছুই ছিল না, ঠিক কইরা রাখছি শুকনা মরিচের ভর্তা দিয়া ভাত খাবো। মতি বলল, রিজিক আল্লাহ পাকের ঠিক করা। আল্লাহ পাক ঠিক করেছেন তুমি আইজ পাখির সালুন দিয়া ভাত খাইবা। এইখানে তোমার আমার কিছুই করার নাই। পাখির সালুন সংসদে পাশ হইয়া আছে। তাও ঠিক। মতি আধশোয়া অবস্থা থেকে উঠে বসল। উৎসাহের সঙ্গে বলল, ঘটনাটা চিন্তা করো। আল্লাহ পাকের তরফ থাইক্কা তোমার রিজিক পাশ হইছে। ডাহক পাখির সালুন দিয়া ভাত, ঠিক কিনা? হুম। রিজিক পাশ হইছে বললেই তো আর পাখির সালুনের বাটি আসমান থাইক্কা নাইম্মা তোমার কোলে পড়বো না। অন্য ব্যবস্থা লাগবো, ঠিক কিনা? চিন্তা কইরা বলো। হুঁ, ঠিক। কাজেই আল্লাহ পাক একটা ঝড়ের ব্যবস্থা করল। বাড়ি ঘর উল্টাইল, মানুষের বিরাট ক্ষতি হইল, পশু পাখি মরল। ডাহুক পাখি মরল বইল্যা তুমি ডাহুক পাখির সালুন পাইলা। এখন ঘটনা চিন্তা করো। তোমারে খাওয়ানির জন্যে আল্লাহ পাকের কি যন্ত্রণা করণ লাগলো। যা বললাম এর মধ্যে জটিল চিন্তার বিষয় আছে। মাথা ঠান্ডা কইরা চিন্তা করো। নিজের যুক্তিতে মতি নিজেই মুগ্ধ। তার চোখ চকচক করছে। নিজেকে খুবই জ্ঞানী মনে হচ্ছে। মর্জিনা খাওয়া বন্ধ করে এক দৃষ্টিতে মতির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যুক্তির এই দিকটা তাকেও স্পর্শ করেছে। মতি বলল, কি চিন্তা করতেছো? মর্জিনা থমথমে গলায় বলল, আপনি আমারে মরা পাখির গোস্ত খাওয়াইছেন? ঝড়ে পাখি মরছে, সেই পাখি রাইন্ধা আনছেন? রাগে মর্জিনার শরীর কাঁপছে। ব্যাপারটা যে উল্টো দিকে যেতে পারে এটা মতির কল্পনাতেও আসেনি। সে হড়বড় করে বলল, আরে কি কও তুমি? জুম্মগরের মৌলানা সাবরে জিজ্ঞাসা কইরে আসছি, ঝড় তুফানে মরা পাখির মাংস খাওয়া জায়েজ আছে। হাদিসের বইয়ে পরিষ্কার লেখা। তুমি তো লেখাপড়া জানো না। লেখাপড়া জানলে তোমার এই বই আইনা দেখাইতাম। তবে বজ্রপাতে মরা পশু পাখির মাংস খাওয়া সম্পূর্ণ নিষেধ। মর্জিনা ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে গেছে। সে গলায় আঙুল দিয়ে বমি করার চেষ্টা করছে। লক্ষণ মোটেই ভালো না। মতিকে দ্রুত সরে পড়া দরকার। আজ রাত এখানে থাকতে পারলে ভালো হতো। ডাক্তার সাহেবের সাইকেল সে চুরি করে নিয়ে এসেছে। ভোরবেলা সাইকেলের একটা গতি করা যেত। চুরি করে আনা গরু সামলানো যেমন মুশকিল, সাইকেল সামলানো ঠিক সেরকমই মুশকিল। একবার গরু চুরি করে সে এমন বিপদে পড়েছিল। রাখার জায়গা নাই।
শেষে খোয়ারে জমা দিয়ে 20 টাকা পেয়েছে। লাভের মধ্যে লাভ 20 টাকা। তার দিনটা ভালো মতো যাচ্ছিল, শেষের দিকে এসে সব কেমন এলোমেলো হয়ে গেল। মর্জিনা বারান্দা থেকে গজগজ করছে, তুই আমারে মরা পাখির গোস্ত খাওয়াইছস। তোরে আমি যদি গু না খাওয়াই তাইলে আমি সতী মায়ের কন্যা না, আমি বেজন্মা। তরকারির চামচ দিয়া তোরে আমি 1 চামচ কাঁচা গু খাওয়ামু, তুই আমারে এখনো চিনস নাই। মতি ঘর থেকে বের হয়ে পড়ল। আর থাকা ঠিক না। তার মনটা খুবই খারাপ হয়েছে। মর্জিনা তুই-তোকারি করছে। ভালোবাসার মানুষকে আদর করে তুই-তোকারি করা যায়, তাতে দোষ না। কিন্তু গালাগালি করে তুই-তোকারি করা যায় না। মরা পাখির গোশত খেয়েছে তো কি হয়েছে? জ্যান্ত পাখির গোশত কেউ কোনোদিন খেয়েছে? হারামজাদি, মরা পাখি শুধু দেখল, মরা পাখির পেছনের ভালোবাসাটা দেখল না।